এমন ঘটনা আমার সাথেও ঘটেছে। এক গুরুত্বপূর্ণ বিধানসভার লিডার তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে আমার নামে এই খবরটা করেছেন বলে ওই সাংবাদিক আমাকে এই লিঙ্কটা দিয়ে এসছে, এইখানে খবরগুলো প্রকাশিত হয়েছে। আজকে সন্তু পানকে নিয়ে মাতামাতি চলছে, বলা হচ্ছে যে দালাল দালাল দালাল। এটা ভুলে গেলে চলবে না যে এমন প্রচুর ব্যক্তিত্বরা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক হিসেবে কাজ করছেন, কিন্তু একই সঙ্গে সংবাদপত্র সম্পাদনার দায়িত্বে রয়েছে। সাংবাদিকতা করতে করতে রাজনীতিতে আসার ঘটনা একাধিক ঘটেছে। এ রাজ্য, এ দেশ, গোটা বিশ্ব, সমস্ত ক্ষেত্রে নানা এক্সাম্পল বা উদাহরণ আপনারা পাবেন। আজকে সন্তু পানকে নিয়ে মাতামাতি চলছে। হ্যাঁ, তার বিজেপিতে আচমকা টুক করে যোগদান করা সংবাদ কভার করতে করতে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এমন প্রচুর ব্যক্তিত্বরা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক হিসেবে কাজ করছেন, কিন্তু একই সঙ্গে সংবাদপত্র সম্পাদনার দায়িত্বে রয়েছেন। আর যেটা এখন এই মুহূর্তে খবর পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের তরফে খড়দায় থেকে, মানে অর্থাৎ খড়দা যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এক সাংবাদিক, যিনি প্রথম সারির এক ইংরেজি দৈনিক সংবাদপত্র সেখান থেকে চাকরি ছেড়ে সিএমওতে যোগদান করেছিলেন, অর্থাৎ চিফ মিনিস্টার অফিস, মুখ্যমন্ত্রীর অফিসে যোগদান করেছিলেন, এবং সেখান থেকে তাকে পাঠানো হচ্ছে খড়দাতে, এবং সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের হয়ে আসন্ন বিধানসভা 2026-এর নির্বাচনে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিকদের যারা তৃণমূল তরফে সাংবাদিক, তাদের একটা দারুণ প্রবণতা দেখা যাচ্ছে এই টিকিট পাওয়ার। বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সাংবাদিকদের অফার দেন যে টিকিট দেওয়া হবে, টিকিট নিতে পারিস, টিকিট নিতে পারো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবারে সেই সুযোগটাই কার্যত কাজে লাগাচ্ছেন এক প্রাক্তন সাংবাদিক, যিনি সিএমওতে কাজ করছেন, যিনি ইংরেজি দৈনিক কাগজ থেকে একদম সরে গিয়েছেন, প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক, এবং তারপর খড়দা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ শোভনদেব চট্টোপাধ্যায় এবার আর খড়দা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তৃণমূলের হয়ে। এবার আসি মোদ্দা বিষয়তে। এর আগে, মানে এই যখন খবরটা সামনে আসতে শুরু করে, তখন আরেক প্রথম শ্রেণীর বাংলা দৈনিক খবরের কাগজ, সেখানের এক সাংবাদিক, তিনি বিষয়টাকে, যেটা বাঙালির মুদ্রা, যেই মানে মূল অস্ত্র যেটা আছে কাঠিবাজি, সেই কাঠিবাজি করতে চেয়েছিলেন, যাতে সংশ্লিষ্ট যিনি সিএমওতে কাজ করেন প্রাক্তন সাংবাদিক, তাকে যাতে কাঠি করিয়ে সরিয়ে দেওয়া যায় এবং সেখান থেকে তিনি খড়দাতে দাঁড়াতে পারেন। কিন্তু ইম্পর্টেন্টভাবে তাকে দাঁড় করানো হচ্ছে না, দাঁড় করানো হচ্ছে সে সিএমওতে চাকরি করেন যেই সাংবাদিক, প্রাক্তন সাংবাদিক, তাকেই দাঁড় করানো হবে। প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রের আগে কলকাতার বড় দায়িত্বে ছিলেন, পরবর্তীকালে তাকে জেলায় ট্রান্সফার করা হয়, কারণ বিভিন্ন লোকের কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, টাকা তোলার অভিযোগ উঠেছিল। সেই কারণের জন্য কাগজটি, যে কাগজের বিষয়টা উত্থাপন করছি, প্রথম শ্রেণীর দৈনিক খবরের কাগজ, সেই খবরের কাগজটি তার চাকরি খেয়ে নেয়নি, কিন্তু অনেক পুরনো স্টাফ বলে তাকে জেলায় ট্রান্সফার করে দিয়েছেন, এবং সে চাইছেন বিভিন্ন মানুষ ব্যক্তিকে ধরে যদি খড়দা থেকে দাঁড়াতে পারেন, কিন্তু সেটা দাঁড়ানো হচ্ছে না সংশ্লিষ্ট সাংবাদিকের। কিন্তু প্রাক্তন সাংবাদিক যিনি সিএমওতে কাজ করেন, তিনি দাঁড়াচ্ছেন খড়দা থেকে, এটা আপাতত কনফার্ম। এবার যারা সন্তু পানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য পেশ করছেন, তাদের কাছে এই যখন তালিকা প্রকাশ হবে তৃণমূল কংগ্রেসের, যখন খড়দা বিধানসভা কেন্দ্রে সংশ্লিষ্ট সিএমও থেকে আসা এক প্রাক্তন সাংবাদিকের নাম তালিকাতে শীর্ষে থাকবে, তখন যারা সমালোচনা করছেন, সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে জুড়িয়ে ফেলছেন, এই তারা কি বলতে পারবেন এই কথাগুলো, যেগুলো সন্তু পানের ক্ষেত্রে বলা হচ্ছে যে দালাল দালাল দালাল? হ্যাঁ, আমি এবার পরপর তালিকাগুলো আপনাদের সামনে উত্থাপন করব। এই প্রথম নয়, আমরা যদি ইতিহাসে দেখি, প্রথম নামই আসবে কুণাল ঘোষের। কুণাল ঘোষ সাংসদ ছিলেন, কুণাল ঘোষ সাংবাদিক, কুণাল ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কুণাল ঘোষ একটি দৈনিক সংবাদপত্রের তিনি রীতিমতো কনসাল্টিং এডিটর, অর্থাৎ তিনি সেই দায়িত্বে রয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয়, আমি আরো পরপর কয়েকটা নাম তুলব, যেমন হচ্ছে যদি আমরা ধরে নিই নাদিমুল হককে তৃণমূলের টিকিটে 3বার রাজ্যসভা সাংসদ হয়েছেন। আবার তার পাশাপাশি আকবর-ই মশরিক যে উর্দু সংবাদপত্র আছে দৈনিক, সেই সংবাদপত্রের সম্পাদনার দায়িত্বও পেয়েছেন। ভাবুন, সেই সম্পাদনার দায়িত্ব পালন করে গিয়েছেন। এবার চলে আসে একটু বিবেক গুপ্তার কাছে। বিবেক গুপ্তা হচ্ছে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হতে পারেন, তার পাশাপাশি তিনি জোড়াসাগরের বিধায়কও হতে পারেন। মানে তিনি হয়েছেন, তিনি আবার এটাও পারেন, তিনি একই সঙ্গে
তিনি সানমার্ক বলে যে দৈনিক হিন্দি পত্রিকা আছে সেটা তিনি সম্পাদনার দায়িত্বেও থাকতে পারেন এবং থেকেওছেন। এই ব্যক্তিত্বের যদি আমরা একটু বাদ দিই, আমরা যদি একটু ন্যাশনাল লেভেলের দিকে যাই, আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো ভারত বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেসাই। রাজদীপ সরদেসাই প্রত্যেকে চেনেন আপনারা। তার স্ত্রী সাংবাদিক সাগরিকা ঘোষ, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এবার চলে আসি আরেকটি খবরের কাগজ। সেই খবরের কাগজের যিনি প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে মানে গোটা সাংবাদিকতার জগতে একটা গবেষণার বিষয়, বরুণ সেনগুপ্ত। তার খবরের কাগজের নামটি আমি এই মুহূর্তে উচ্চারণ করছি না, কারণ এই খবরের কাগজে একসময় কাজ করতেন প্রবীর ঘোষাল নামক এক সাংবাদিক। তিনি উত্তরপাড়া থেকে তৃণমূল বিধায়ক হয়েছেন। একই সঙ্গে সময় সুযোগ বুঝে তিনি কখনো তৃণমূল থেকে বিজেপিতেও পলায়ন করেছেন, আবার তৃণমূলে হয়তো এসেছেন। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আরেকটি বেসরকারি চ্যানেলের টিভি সাংবাদিক এই মুহূর্তে যাকে নিয়ে নানা জল্পনা চলছে, তিনি সন্তু পান। তিনি সাংবাদিকতা করেছেন, তিনি চেঞ্জও করেছেন, দলে চলে গিয়েছেন। তিনি তার প্রফেশন সমস্ত কিছু করে দিয়ে তার ফিল্ডটাকে চেঞ্জ করে ফেলেছেন। তাকে নিয়ে তাহলে এত কথা কেন? আচ্ছা, রন্তিদেব সেনগুপ্ত, তিনি একসময় বিজেপি, কট্টর বিজেপি ছিলেন, ঠিক আছে। তিনি দারুণ সমস্ত লেখা লিখেছিলেন, তার লেখার হাত অসাধারণ। তিনি আবার তৃণমূলও হয়ে গিয়েছেন, কট্টর তৃণমূলে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু একসময় বিজেপিতে দাঁড়িয়ে স্বস্তিকা পত্রিকার দায়িত্বে ছিলেন। ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। রং বদলে যায়, সাংবাদিকতার ধরনও বদলে যায়। হ্যাঁ, সাংবাদিকরাও বদলে যান, তাদের মনের অদ্ভুত পরিবর্তনও ঘটে। আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অনেক সাংবাদিকরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নামি দামি চ্যানেলে কাজ করেছেন এবং পরবর্তীকালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। কখনো সিএমওতে নিয়ে চলে গেছেন, কখনো প্রেস অ্যাডভাইজার হিসাবে কাজে লাগিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কখনো অ্যাক্রিডিটেশন যে কমিটি রয়েছে সেই কমিটিরও দায়িত্বে অনেককে রাখা হয়েছে। হ্যাঁ, মোদ্দা কথায় এই সমস্ত সাংবাদিকদের নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে বিভিন্ন মহল কটাক্ষ করতে পিছপা হন না। যেমন তৃণমূলেরও ঘনিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন, ঠিক একইভাবে বিজেপির ঘনিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন, একইভাবে সিপিএম ঘনিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন, এবং এমনই কিছু সাংবাদিক রয়েছেন যারা আজও কংগ্রেস ঘনিষ্ঠ, আইএসএফ ঘনিষ্ঠ সাংবাদিক রয়েছেন, জেইউপি ঘনিষ্ঠ সাংবাদিক রয়েছেন। প্রত্যেক সাংবাদিকের নিজস্ব মতামত থাকে, কিন্তু একাধিক সাংবাদিক যারা রয়েছেন তারা নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য পার্টিকুলারলি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার শুরু করছেন না, রাজনৈতিক দলের নিজেদের সদস্য মনে করে ফেলছেন। এইখানেই সাংবাদিকতার একটা মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্তন একটি সাংবাদিক, মানে যিনি একটি দৈনিক সর্বপ্রচারিত একটি প্রথম সারির ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তিনি নিজের স্বার্থসিদ্ধ করার জন্য সিএমওতে যোগদান করেন মুখ্যমন্ত্রীর অফিসে। মুখ্যমন্ত্রী তাকে জায়গা করে দেন, এখন তাকে টিকিটও দেওয়া হবে নাকি খর্দা থেকে। তাহলে এই ব্যক্তির নাম যখন পাওয়া যাচ্ছে তিনি টিকিট পেতে পারেন, তাহলে বেকার সন্তু পানকে নিয়ে এত আলোচনা কেন ভাই? আচ্ছা, সন্তু পান বাদ গেল, যারা একটু বিজেপির ফরে করছেন তাদের এত কিসের গাত্রদাহ তৃণমূল ঘনিষ্ঠ রিপোর্টার বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল ঘনিষ্ঠ রিপোর্টারদের? এমনও প্রচুর রিপোর্টাররা আছেন যারা হাতে ট্যাটু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনও প্রচুর রিপোর্টাররা রয়েছেন। এই সাংবাদিকদের মধ্যেও যে তৃণমূলীকরণ বা বিজেপিকরণ বা গেরুয়াকরণ যেটা বলা হয়, অথবা লালকরণ অথবা হাতকরণ মানে আশীর্বাদকরণ, এই যে বিভিন্ন করণগুলো যুক্ত হচ্ছে, এতে সাংবাদিকতার যে মূল মেরুদণ্ডটা সেটা কোথাও গিয়ে বেঁকে যাচ্ছে। যখন আমরা বরুণ সেনগুপ্তের লেখা পড়েছি, গৌরকিশোর ঘোষের লেখা পড়েছি, বা বিবেকানন্দ মুখোপাধ্যায়ের লেখা পড়েছি, বা বিভিন্ন পতিতযশা সাংবাদিকদের লেখা পড়েছি, বা অনেক দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের তার সাংবাদিকতার ইতিহাস, রম্য রচনার ইতিহাস আমরা যখন চাক্ষুষ করতাম, আমরা ভাবতাম যে সাংবাদিকতার ধরনটাকে বদলে দিতে হয়তো যারা সাংবাদিকরা রয়েছেন তারা অনেক কিছু ব্রেন খাটিয়ে করতে পারেন। বিশেষ করে জেনজি সম্প্রদায়ের যারা জেনজি জেনারেশনের সাংবাদিকরা রয়েছেন তারা তো পারবেনই, কিন্তু তারা দেখছেন কি সাংবাদিকদের একাংশের মধ্যে আবার এই পেছনে কাঠি, অমুককে কাঠি তমুককে কাঠি, এক নেতার বিরুদ্ধে খবর করলে আরেক সাংবাদিক চলে যান, তিনি গিয়ে কাঠিবাজি করেন, দেখুন আপনার বিরুদ্ধে ও এই খবরটা করেছে। হ্যাঁ, এমন ঘটনা আমার সাথেও ঘটেছে, প্রচুর ঘটেছে। এক গুরুত্বপূর্ণ বিধানসভার একদম বলা যেতে পারে লিডার, তিনি আমাকে ফোন করে বলেছিলেন
যে আমার নামে এই খবরটা করেছেন বলে ওই সাংবাদিক আমাকে এই লিঙ্কটা দিয়ে এসছে, এইখানে খবরগুলো প্রকাশিত হয়েছিল। ফলে এরকম প্রচুর ঘটনা ঘটেছে। এখন সাংবাদিকরা নন, মানে সাংবাদিকরা সাংবাদিকদেরই মাংস খান, কাকের মাংস খায়, এই সমস্ত অনেক প্রবাদ প্রবচন রয়েছে। সাংবাদিকরা সাংবাদিকদের মাংস খায়। হ্যাঁ, সাংবাদিকরা কার্যত সাংবাদিক খেকোই হয়ে পড়ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, নেতাদের মন্ত্রীদের কাছে ভালো সাজার জন্য সাংবাদিকতা যেই দিকে এগোচ্ছে, তার পাশাপাশি ইন্টারনাল পলিটিক্স প্রত্যেকটা হাউজের অভ্যন্তরে কেউ যদি একটু ওঠে, তাকে নামিয়ে দেওয়ার জন্য সর্বক্ষণের একটা পরিকল্পনা চলে। সেটা অ্যাসাইনমেন্ট ডেস্ক থেকে পরিকল্পনা চলে যে কালকে অমুক ব্যক্তিকে বা অমুক রিপোর্টারকে বা অমুক ডেস্ক পার্সনকে কি করে হ্যাটা করব, কি করে মালাইন করব, কি করে চাপে ফেলবো। ভোরবেলার ডিউটি দিয়ে, প্রয়োজনীয়তা নেই ভোরবেলার ডিউটি দিয়ে একটা শাস্তি ডিউটি দেওয়া। ভোর 4টের সময় কাক ভোরে একটা পলিটিক্যাল রিপোর্টারকে ওয়েদার রিপোর্ট করতে পাঠানো হচ্ছে। হ্যাঁ, কোনো বিট হয় না রিপোর্টারদের, তবে একটা পলিটিক্যাল রিপোর্টারের ওয়েদার করারও প্রয়োজনীয়তা পড়ে না বিভিন্ন ক্ষেত্রে। এমন প্রচুর সাংবাদিকরা রয়েছেন যাদেরকে অন্য খবর করতে বললে তারা বলতে আসতেন যে আমি মুজরো করতে আসিনি। আজকে সেই দম ক্রমে হারিয়ে যাচ্ছে সাংবাদিকতা থেকে। আপনারা যারা সাংবাদিকতার ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা ভাবছেন যেহেতু অনেক কিছু বাস্তবায়িত করা যেতে পারে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যেতে পারে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স গ্যাদার তো অবশ্যই করা যেতে পারে। একই সঙ্গে ট্রমা, একই সঙ্গে নানা রকম কটূক্তি, মহিলাদের পেছনে কাঠিবাজি, কুটকচালি, কুটনামি, এই সমস্ত বহু ঘটনা ঘটে। এক একটা পার্টি অফিসে জড়ো হয়ে সাংবাদিকরা যেভাবে একে অপর সাংবাদিকের বিরুদ্ধে কুটকাচালি শুরু করেন, সেই কাজটা যদি তারা সাংবাদিকতার কাজে লাগাতেন তাহলে হয়তো সাংবাদিকতার অনেক নতুন দিক আবিষ্কার হতো। তাহলে এতগুলো প্রবলেমস চলছে, তার মধ্যে পলিটিক্যাল রাজনীতিকরণ সাংবাদিকতার অভ্যন্তরে। ফলে সাংবাদিকতার যে হাল বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে, সে বাম আমলে কিছুটা ছিল খানিকটা, তখনও গদি মিডিয়া ছিল, তখনও সিপিএমের হয়ে এমনও দেখা গিয়েছে বিরোধী খবর করেনি এমন একটি চ্যানেল রয়েছে যেই চ্যানেল এই মুহূর্তে পাক্কা তৃণমূলী চ্যানেল হিসাবে ঘোষিত হয়েছে। আমি কোনো চ্যানেলের নাম করছি না, আপনাদের কাছে প্রত্যেক ইনফরমেশন পর আপনারা একটু ক্রোনোলজিটা ঘেঁটে দেখুন, অবশ্যই পেয়ে যাবেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সাংবাদিকদের বর্তমান অবস্থা, সাংবাদিকদের অপমান করা, সাংবাদিকদের রাজনীতিকরণ, সাংবাদিকদের একে অপরের পেছনে লাগা, কটূক্তি করা, মানে ইত্যাদি ঘটনা। ফলে এই রাজ্যে সাংবাদিকতার হালটা কোন জায়গায় দাঁড়াচ্ছে তা তো আমরা জানি। এর সঙ্গে তো যদি বিরোধী খবর করতে হয়, স্টেট সরকার বিরোধী খবর, তাহলে তো আর দেখতেই হবে না, থানা পুলিশ একদম আপনার বাড়ির সামনে চলে আসবে। মিথ্যে কেস, গাঁজা কেস, আর্মস কেস ইত্যাদি কেস তো আর কোনো কথাই নয়। তারপর এআই ইমেজ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের যারা সাংবাদিকরা রয়েছেন, যারা একটু বিদ্রোহী সাংবাদিক হিসেবে পরিচিত, তাদের নামকে মালাইন করা ইত্যাদি ঘটনা তো ঘটছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলার সাংবাদিকতার ভবিষ্যৎ কি তা ভেবে ইতিমধ্যে কাল ঘাম যেটা বলা হয় না, সে কাল ঘাম ঝরতে শুরু করে। যাই হোক, প্রচুর প্রথিতযশা সাংবাদিক ইতিমধ্যে ডিজিটাল মিডিয়াতে অংশগ্রহণ করে ফেলেছেন। কিন্তু একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি আবার একটু প্রথম অংশে ফিরে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এক এক সাংবাদিককে টার্গেট করে তাদেরকে নির্দিষ্টভাবে পদ পাইয়ে দেওয়ার জন্য, বিধানসভায় দাঁড় করানোর জন্য যেভাবে পরিশ্রম করছেন, তাতে স্বাভাবিকভাবে সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে এবং নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। এবং এটা যদি বিজেপিও করে একই ভুল, এবং এটা যদি সিপিএমও করে একই ভুল, পাশাপাশি এটা যদি কংগ্রেসও করে একই ভুল। ফলে সাংবাদিকতার কোনো রং হয় না, এটা আমরা জানতাম, কিন্তু এখন রংবাদ সংবাদ এই শব্দটার হয় না, রংযুক্ত সং হয়ে একদম ফাটিয়ে সাংবাদিকতা করাটাই হচ্ছে এখন আসল সাংবাদিকতা। দেখা যাক নতুন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করছেন বা যারা স্বাধীনভাবে কাজ করতে চান, তারা এই প্যাটার্নটাকে ভাঙতে পারেন কিনা। এখন বড় চ্যালেঞ্জ, কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেকটা অগ্রসর হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের যা মতামত আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengaliliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার। পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।